আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি। নাহিদ আছো? হ্যাঁ, নাই, থ্যাংক ইউ। আচ্ছা শোনেন, আমরা আমরা হচ্ছে বেশি কথা বলবো না, বেশি কথা বললে ঝামেলা। আপনারা অনেকে জানেন যে আজকে আমি ঢাকা গেছিলাম। ঢাকা থেকে হচ্ছে আইসি, একটু আগে আইসি, সুতরাং আমিও রক্ত মাংসের মানুষ, আমারও শরীর টায়ার্ড লাগে বা কষ্ট লাগে। পুরো 18 ঘন্টা জার্নি করছি প্রাইভেট কারে। তো অনেক কষ্ট, টায়ার্ড, তারপরও কষ্টে কষ্ট মনে করতেছি না। যতটুকু পারি আমি পড়বো বা পড়াবো। আমি বারবার আপনাদেরকে বলছি যে একটু কষ্ট করে পড়েন, চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আমি সবসময় আপনাদেরকে উৎসাহ দিছি। আজকে আমার উৎসাহে যারা কাজে লাগাইছেন বা আমাকে যারা একটু মূল্যায়ন করছেন, ইনশাল্লাহ দেখেন যে তাদের মুখে ফুল ফুটছে, তাই না বন্ধুরা? তো আমি যেটা আপনাদেরকে মনের থেকে বলতে চাই, এই মুহূর্তে কোনো আগডুম বাগডুম জিনিস পড়া যাবে না। আমি একেবারে দরকার হয় খাতা কলমে লিখে রাখো বা রেকর্ড থাকবে, এটা শুনবা। আমি সিআরপিসির 4টা জিনিস বলবো, এই 4টা জিনিস পড়বা। এবং সিআরপিসি এবং দণ্ডবিধির চারটে 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 জিনিস বলবো, এর বাইরে কিছু পড়বা না। ঠিক আছে কিনা? সিআরপিসির পর্ব হচ্ছে গ্রেপ্তার, অর্থাৎ 42 থেকে 67 পর্যন্ত গ্রেপ্তারের উপর ভিত্তি করে যত প্রশ্ন পৃথিবীতে আছে, গ্রেপ্তারের প্রশ্নগুলো ক্যাডেট গাইড বলো, আমার গাইড বলো, বা সায়েন্স স্যারের গাইড বলো, এটা দেখে জাস্ট একটু পড়ে নেবা। গ্রেপ্তার কথা ক্লিয়ার কিনা? 2 নম্বর আছে শ্রোথাল রিপোর্ট। শ্রোথাল রিপোর্টের উপর ভিত্তি করে পৃথিবীতে যত প্রশ্ন আছে, 174 থেকে 176, এই টাইপের প্রশ্নগুলো একটু দেখে নেবা। কথা ক্লিয়ার কিনা? এরপরে হচ্ছে আপনার তদন্ত, 154 থেকে 173, এই টাইপের যে প্রশ্নগুলো আছে দেখে নিবা। ক্লিয়ার? এবং তল্লাশি তল্লাশি পরোয়ানা, অর্থাৎ 96 থেকে 103। এই কমেন্ট করতেছো কেন? 96 থেকে 103, অর্থাৎ তল্লাশি কি, তল্লাশি কেন করা হয়, কোন কোন ক্ষেত্রে করা হয়, পদ্ধতি কি, তল্লাশির ক্ষেত্রে করণীয় বর্জনীয় কি, তল্লাশি পরোয়ানা কোন কোন ক্ষেত্রে ইস্যু করা হয়, এই যে যে 4টা অংশ আমি বললাম, তুমি এই 4টা অংশ যদি সিআরপিসির পড়তে পারো, সিআরপিসির এর বাইরে কোনো প্রশ্ন যাবে না। লিখে রাখো, এর বাইরে কিছু পড়বা না। দণ্ডবিধি আইনে আসো ভাই। দণ্ডবিধি আইনে তুমি পড়বা হচ্ছে 82 ধারা, 83 ধারা, 92 ধারা, 82, 83, 92, 94, 96 থেকে 106। আমি যা বলবো এর বাইরে যাবা না। 96 থেকে 106। এরপরে হচ্ছে তুমি পড়বা হচ্ছে আহ বেআইনি সমাবেশ এবং দাঙ্গা, বেআইনি সমাবেশ এবং দাঙ্গা পড়বা। তারপরে তুমি পড়বা হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট চলে যাবা 212 থেকে 225 পর্যন্ত, ভালো করে পড়বা। এরপরে চলে যাবা হচ্ছে 379 থেকে 314, এই এই দুটো অংশ ভালো করে পড়বা। ক্লিয়ার? আমি আর দ্বিতীয়বার বলবো না। তাহলে আপাতত আমি কার্যবিধি এবং দণ্ডবিধি বলে দিলাম। তোমরা 5 দিনের মধ্যে এই দুটো অংশ ভালো করে পড়বা। এরপরে সাক্ষ্য আইন এবং মাইনর এক বলবো, একবারে সব বললে পড়তে পারবা না। প্রশ্ন সহজ হবে, সহজ হবে, সহজ হবে, সহজ হবে ইনশাল্লাহ, এবং আমরা ভালো করব। ঠিক আছে কিনা? এই দুটো অংশ এই 5 দিনের মধ্যে ভালো করে মুখস্থ করে ফেলবা। আমি কোনো কঠিন জিনিস বলিনি। দণ্ডবিধির 379 থেকে 314 পর্যন্ত ভালো করে পড়বা, এবং বেআইনি সমাবেশ পড়বা, দাঙ্গা হাঙ্গামা পড়বা, 82 ধারা পড়বা, 83 ধারা পড়বা, 92 ধারা পড়বা, 94 ধারা পড়বা, 96 থেকে 106 ভালো করে পড়বা। তাহলে দণ্ডবিধি এবং কার্যবিধি সাজেশন দিয়ে দিলাম। এই সাজেশনটাই থাকবে আমার, এই সাজেশনেই আছে। তারপরে আমি আরো সংক্ষেপ করে, তোমরা সংক্ষেপ সংক্ষেপ চাও, এই সংক্ষেপ করে আমি দিয়ে দিলাম। ঠিক আছে কিনা? তো আমার কাছে যেটা মনে হয়, এই বাকি সময়টা আমরা একটু কঠোর পরিশ্রম করব, যাতে আল্লাহ পাক আমাদের মুখের দিকে তাকায়, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো।
তা তোমরা জানো যে আমি ঢাকা থেকে আজকে আসছি, আমার শরীরটা খুবই টায়ার্ড। আমি এখন দণ্ডবিধির অংশটা পড়াই। আমি একটু কথা বলি, আর কেউ কমেন্ট করো না ভাই, কমেন্ট করার দরকার নেই। হ্যাঁ, ধন্যবাদ। আমি তাহলে সিআরপিসি এবং দণ্ডবিধি সাজেশন মোটামুটি দিছি। বন্ধুরা, আমরা এখন শুরু করব। আমরা এখন শুরু করব। গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 319 ধারা পর্যন্ত। নর্মালি দণ্ডবিধি আইনের এই মানুষ মানুষের জীবনের বিরুদ্ধে অপরাধ এবং মানব দেহের বিরুদ্ধে অপরাধ, এই দুটো অংশ আমরা আলোচনা করছিলাম। মানব জীবনের বিরুদ্ধে অপরাধ হচ্ছে 299 থেকে 318, আর মানব দেহের বিরুদ্ধে অপরাধ হচ্ছে 319 থেকে 377, অর্থাৎ আঘাত, গুরুতর আঘাত, তারপরে অবৈধ বাধা, অবৈধ অবরোধ, অপরাধমূলক বল প্রয়োগ, তারপরে মনুষ্যহরণ, অপহরণ, অবৈধ কাম লালসা, এইগুলো হচ্ছে আপনার এই মানব দেহের বিরুদ্ধে অপরাধ। ঠিক আছে কিনা? তো সুতরাং আমাকে যারা মানবা ইনশাল্লাহ আশা করবো ভালো করতে পারবেন, কিন্তু না মানবেন না, এটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে কিনা? তাহলে আমরা এই যে যে এখন আমি একটা জিনিস বলবো, এটাও কিন্তু পরীক্ষা আসার সম্ভব, শতভাগ সম্ভাবনা। সেটা কি? সেটা হচ্ছে গুরুতর আঘাতের শ্রেণী বিভাগ লেখো। তো নর্মালি আঘাত কাকে বলে এটা তোমরা জানো, তাই না? যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কি করে, মানে মানে দৈহিক যন্ত্রণা দেয়, পীড়া দেয় বা বৈকল্য ঘটায়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে আপনার আঘাত দান করছে বলে গণ্য হবে। আর নর্মালি আঘাতের শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 323, 324, তাই না বন্ধুরা? আর গুরুতর আঘাতটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থাৎ এটা পদোন্নতি পরীক্ষায় সবসময়, এই যে আমি যে এখন একটা কব, তুমি যদি মানো তো একবার তোমার এই প্রশ্ন লিখতে পারো। প্রশ্ন আসবে যে গুরুতর আঘাতের গুরুতর আঘাতের শ্রেণী বিভাগ লেখো। তখন গুরুতর আঘাতের 8টা শ্রেণী বিভাগ আছে। এই 8টা শ্রেণী বিভাগ তোমাকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে ভাই। মুখস্থ করা ছাড়া এখানে অন্য কোনো শর্টকাট উপায় নাই। তোমাকে গুরুতর আঘাতের গুরুতর আঘাতের এই 8টা শ্রেণী বিভাগ ডাইরেক্ট তোমাকে মুখস্থ করতে হবে, এবং এই মুখস্থ অনুযায়ী তোমাকে হচ্ছে এখানে লিখতে হবে। হ্যাঁ, 320 ধারায় যে 8 প্রকারের গুরুতর আঘাতের কথা বলছে, অ্যাজ এ পরীক্ষার্থী হিসেবে তোমাকে ঠাড়া মুখস্থ করতে হবে। এখানে বলতেছে যে আপনার নিম্নলিখিত 8 প্রকারের আঘাতকে গুরুতর আঘাত বলা হয়। এমসিকিউ আসে যে নিচের কোন আঘাতটি গুরুতর আঘাত, নিচের কোন আঘাতটি গুরুতর আঘাত নয়, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আমাদের আসে। তো আমরা একটু দেখি যে কোন কোন আঘাতগুলো গুরুতর আঘাত বন্ধুরা। এই 320 ধারায় আপনাকে বলতেছে যে পুরুষত্বহীনকরণ। হ্যাঁ, তারপরে বলতেছে স্থায়ীভাবে দুই চোখের যে কোনোটির দৃষ্টিশক্তি রহিতকরণ, স্থায়ীভাবে দুই দুই কানের যে কোনোটি শ্রবণ শক্তি রহিতকরণ, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। এরপরে বলতেছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির শক্তি সময়ের বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতিকরণ, হাড় ভাঙ্গা, দন্ত ভাঙ্গা বা গ্রন্থিচ্যুত করা। এইগুলো 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 হচ্ছে এইগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার কি, এইগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার গুরুতর আঘাতের শ্রেণী বিভাগ হিসেবে গণ্য হবে। এখন এমসিকিউ এখান থেকে আসতে পারে যে নিচের কোনটি গুরুতর আঘাত, তখন তুমি 8টা অংশ জানলেই অটোমেটিক পারবা। নিচের কোনটি গুরুতর আঘাত না, এই যারা অলরেডি র্যাঙ্ক লাগাই ফেলতেছে তাদের ক্লাসে থাকার দরকার নাই তো। তাহলে অন্যদেরকে থাকার সুযোগ দাও ভাই। যে 2 মাস আছে, যারা র্যাঙ্ক লাগাই ফেলাচ্ছ তারা ক্লাসে থাকার দরকার, তবে তাদের জন্য শুভকামনা আমার তরফ থেকে। তাদের প্রতি অনেক ভালোবাসা, অনেক সম্মান, অনেক শ্রদ্ধা। আমার জন্য আপনারা দোয়া করবেন, যারা র্যাঙ্ক লাগাচ্ছেন আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আমি ভালো করতে পারি। ঠিক আছে কিনা? তাদের ক্লাসে থাকার দরকার নাই। আর যারা লাগাতে পারেননি, ইনশাল্লাহ আমরা এই 2 মাস কঠোর পরিশ্রম করবো এবং যে কথাগুলো বলবো অক্ষরে অক্ষরে পালন করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে এই 320-এ গুরুতর আঘাতের শ্রেণী বিভাগ আলোচনা করো। এইটা আমি মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি। তো তোমার যদি কারো মনে না থাকে তাহলে তুমি এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা ভাই। তুমি যদি এটা মুখস্থ না করে ডাইরেক্ট হলেই যাবা না যে 8 প্রকারের গুরুতর আঘাত কি কি। তাহলে 1 নম্বরে পুরুষত্বহীনকরণ, 2 নম্বরে যে কোনো দুটি চোখের একটি দৃষ্টিশক্তি রহিতকরণ, 3 নম্বর আছে স্থায়ীভাবে দুই কর্ণের যে কোনো শ্রবণ শক্তি রহিতকরণ, আর 4 নম্বর আছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, 5 নম্বর আছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তির বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন, 6 নম্বর আছে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতিকরণ, 7 নম্বরে হাড় বা দন্ত ভাঙ্গা, 9 নম্বর আছে এমন আঘাত যা জীবন বিপন্ন করে অথবা 20 দিন পর্যন্ত একজন ব্যক্তিকে সাধারণ কাজকর্ম করতে বাধা দেয় বা সাধারণ কাজকর্ম একজন ব্যক্তি করতে পারে না। তো এই ধরনের এই ধরনের এই ধরনের হচ্ছে আপনার 8 প্রকার আঘাতকে আছে আপনার গুরুতর আঘাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখানে 8 প্রকার আঘাত তোমাকে ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে, কিভাবে মুখস্থ করবে এটা হচ্ছে তোমার বিষয়। ঠিক আছে কিনা? পুস্কা আগ্রো মাদাজি,
হুম। কি লেখছে ওটা, তো ওই অনুযায়ী পড়েন, সমস্যা নাই। এটা আমি ডাইরেক্ট মুখস্থ করছি, এটা আপনাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, পুস্কা বলছে তাই না? এই যে পুস্কা, হ্যাঁ, মানে পথে পুরুষত্বহীনকরণ, তারপরে আছে সতে আছে চোখের দৃষ্টিশক্তি রহিতকরণ, কাতে কানে শ্রবণ শক্তি রহিতকরণ, তারপর আছে আপনার এই যে কি যে কোনো অঙ্গ বা গ্রন্থির অঙ্গের ক্ষতি সাধন, তারপর আছে আপনার এরপরে বলছে যে কোনো অঙ্গের শক্তি বিনষ্টকরণ, তারপর আছে মাথা বিকৃতকরণ, তারপর আছে আপনার দন্ত ভাঙ্গা বা গ্রন্থিচ্যুতকরণ, এরপর আছে যে আঘাত জীবন বিপন্ন করে বা আঘাত এমন আঘাত দেয় যে ব্যক্তি 20 দিন পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম কর্ম করতে সে পারে না। তোমরা হতাশ হয়েও না ভাই, যার কপালে ছিল সে হয়েই গেছে। সুতরাং তুমি হতে পারোনি, হতাশ হওয়া যাবে না। যে 2 মাস আছে আমরা কঠোর পরিশ্রম করি, দেখবা যে জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমার র্যাঙ্ক লেগে গেছে। এই যে যে 900 র্যাঙ্ক দেওয়ার পরে আরো মনে করো 3,000 র্যাঙ্ক রয়ে যাচ্ছে, তা 3,000 লোক পাশ করতে পারবে না? বিশাল ব্যাপার। তো তো পাশ করলেই র্যাঙ্ক, পাশ করলেই র্যাঙ্ক। এখন তুমি যদি পাশ না করতে পারো এটা তোমার ব্যর্থতা। সুতরাং এই 2 মাস একটু নাওয়া খাওয়া হাগা বাদ দিয়ে পড়াশোনা করতে, নাওয়া খাওয়া বাদ দিতে হবে যে আমার র্যাঙ্ক লাগাতেই হবে। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আমরা এই 320টা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো, এখানে আর কোনো কিছু দরকার নাই। 323টা দেখবো। 323 আছে নর্মালি আপনাকে বলতেছে যে আপনার এই যে মানে হাত ধারা সাধারণ আকার, ঠিক আছে কিনা? আর 324 ধারা বলতেছে যে আপনার এই যে যন্ত্র ধারা সাধারণ আকার। যন্ত্র বলতে কি? সেটা গুলি ছোড়ার যন্ত্র হতে পারে, ছুরিকাঘাত করার যন্ত্র হতে পারে, কর্তন করার যন্ত্র হতে পারে, আগুন হতে পারে, উত্তপ্ত বস্তু হতে পারে, বিষ হতে পারে, ক্ষয়কারক পদার্থ হতে পারে, বিস্ফোরক পদার্থ হতে পারে, এসিড হতে পারে, পশু হতে পারে। এটার সাহায্যে তুমি আঘাত দান করলে 324 ধারা মোতাবেক অপরাধ করছো বলেই গণ্য হবে। অর্থাৎ ছুরিতে একজন হাত কাটি দিলে, তাহলে এটা কি গুরুতর আঘাত? না, এটা 324 সাধারণ আঘাতের মধ্যে পড়বে। আর 325 আপনাকে বলতেছে যে হাত দ্বারা হচ্ছে আপনার গুরুতর আঘাত। কিরকম? ঘুষি মারি একজনের চোখ নষ্ট করে ফেললা, এক থাপ্পড়ে একজনের কানতালা আমার কাছে ফাটাই দিলা, তাহলে 325 ধারা তুমি অপরাধ করছো বলেই গণ্য হবে। আর 326 হচ্ছে এই যে যে 324 যে অস্ত্রের কথা বলছে, এই অস্ত্রের সাহায্যে তুমি যদি কাউকে আঘাত দান করো, তাহলে 326 ধারা মোতাবেক তুমি গুরুতর আঘাত দান করছো বলেই গণ্য হবে। যেমন তুমি লাঠিতে বাড়িতে একজন হাত ভাঙ্গি ফেললা, একটা পা ভাঙ্গি ফেললা, একটা আঙ্গুল ভাঙ্গি ফেললা, মানুষের একটা চোখ নষ্ট করে ফেললা, কানের শ্রবণ শক্তি নষ্ট করে ফেললা, পুরুষাঙ্গের তুমি মানে শক্তি তুমি বিনষ্ট করে ফেললা, তাই না? তখন এমন আঘাত করলা যে আঘাত মানুষের জীবনকে বিপন্ন করে ফেলে। তাহলে এই ধরনের আঘাত করলে 326 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই নর্মালি হচ্ছে আপনার গণ্য হবে। এগুলো নর্মালি যে থিওরিক্যাল প্রশ্ন আসে যে করিম রহিমকে লাঠি দিয়ে আঘাত করে একটি হাত ভেঙে দিল, অপরাধ কি? তাহলে অপরাধ 326। করিম রহিমকে লাঠি দিয়ে আঘাত করে আঘাত করলো, অপরাধ কি? তাহলে আছে 323। করিম রহিমকে আপনার ওই যে আগুন, রহিমের মুখে আগুন নিক্ষেপ করলো, অপরাধ কি? তাহলে অপরাধ আছে 324। মানে তোমাকে মাথার ভিতরে ঢুকাতে হবে যে 320-এ যে 8 প্রকারের আঘাতের কথা বলতিছে, এর যে কোনো একটা আঘাত হয়ে গেলেই তখন সেটা গুরুতর আঘাত। আর এই যে কোনো একটা আঘাতের কোনো আঘাত যদি না থাকে, তখন সেটা সিম্পল হার্ট হিসেবে সেটা গণ্য হবে। এগুলো একেবারে সহজ কাজ। আচ্ছা, লাঠি দিয়ে গুরুতর আঘাত করলে, হ্যাঁ লাঠি দিয়ে, এই ভালো প্রশ্ন করেছে তপস সরকার, লাঠি দিয়ে গুরুতর আঘাত করলে কি 326 হয় স্যার? হ্যাঁ, লাঠি দিয়ে গুরুতর আঘাত করলে 326 হয়। কিরকম? তুমি তুমি লাঠি দিয়ে মনে করো একজনের চোখ নষ্ট করে ফেলাইছো, লাঠি দিয়ে তুমি হাত ভাঙ্গি ফেলাইছো, লাঠি দিয়ে তুমি পা বাড়োই মনে করো পা ভাঙ্গি ফেলাইছো। আরে ভাই কেন বুঝতেছো না ভাই? লাঠিটা তোমার একটা যন্ত্র হতে পারে না? তুমি লাঠিতে করো আর হাইতে করো আর যাই দিয়ে করো না কেন, তুমি ওই গুরুতর আঘাতের যখন কোনো পর্যায়ে যখন যাবে, তখন সেটা ডাইরেক্ট 300 তোমার হচ্ছে, সরি লাঠি হচ্ছে 325 হবে। আর লাঠি দিয়ে তুমি যখন পা ভাঙ্গি ফেলবা, সরি কোনো অস্ত্র অস্ত্র দিয়ে তুমি পা ভাঙ্গি ফেলবা, তখন তোমার 326। মানে হাত বা লাঠি দিয়ে করলে 325, আর অন্য কোনো যে কোনো অস্ত্র দিয়ে তুমি যখন করবা, তখন সেটা হচ্ছে 326 ধারা মোতাবেক সেটা অপরাধ করছে। এত পেশায়েন না ভাই, এখানে আমরা ডাইরেক্ট চলে যাবো। দণ্ডবিধি আইনে আছে 330, 331, 332, 333। আমরা এই অংশটা একটু ভালো করে দেখি। 330-এ আপনাকে বলতেছে যে বলপূর্বক স্বীকারোক্তি আদায় করার জন্য বা কোনো সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য সাধারণ আঘাত করা। মনে করেন পুলিশ হেফাজতে আসামি, মার্ডার মার্ডার কেসে আসামি ধরে নিয়ে আসলো, এই আসামিকে মনে করেন যে আপনার স্বীকারোক্তি আদায় করার জন্য পুলিশ
মনে করেন যে আঘাত করলো, হ্যাঁ, চড় থাপ্পড় মারলো, কিল ঘুষি মারলো, তাহলে 330 ধারা পুলিশ অফিসার অপরাধ করছে বলে গণ্য হবে। আর পুলিশ যেখানে অপরাধ করবে সেখানে পুলিশ আইনে 729, 857, 880 বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা আপনার গ্রহণ করা যাবে। আবার এখানে শুধুমাত্র পুলিশের কথা বলেনি, এখানে দেখেন যে এই যে রাজস্ব অফিসার তার খাজনা আদায় করার জন্য মনে করেন যে বকাঝকা করলো, মারধর করলো, 330। আর এই সেম কাজটাই যখন কোনো পুলিশ অফিসার বা রাজস্ব আদায়কারী অফিসার সে গুরুতর আঘাত করবে, গ্রেভিয়াস হার্ট করবে, অর্থাৎ দণ্ডবিধির 320 ধারায় যে 8 প্রকার আঘাতের কথা কইছে, এ যে কোনো একটা আঘাত আপনার করবে, তখন সে 331 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। মানে আপনি উদাহরণ দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে কিনা? মানে পুলিশ অফিসার, রাজস্ব আদায়কারী অফিসার, হ্যাঁ, স্বীকারোক্তি আদায় করার জন্য অথবা কোনো সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য সিম্পল হার্ট করলে, সাধারণ আঘাত করলে 330 অপরাধ। আর এই পুলিশ অফিসার, রাজস্ব আদায়কারী অফিসার কোনো স্বীকারোক্তি আদায় করার জন্য অথবা কোনো সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য যদি কোনো গুরুতর আঘাত করে, তখন সে ব্যক্তি 331 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। তাহলে 330, 331, আচ্ছা, 330, 331 এই দুটো ধারা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। সাধারণ আঘাত, গুরুতর আঘাত, এই দুটো অংশ মনে রাখবেন। 332, 333 এই দুটো ধারা আমরা একটু দেখি। সরকারি কর্মচারী তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য স্বেচ্ছাকৃত আঘাত দান করা, অর্থাৎ আপনি, আমি সরকারি কর্মচারী, আমরা আইনানুগ ডিউটি পালন করতেছি, তাহলে আমাদের আইনানুগ ডিউটি পালন করার সময় হ্যাঁ যদি কোনো ব্যক্তি কর্তব্য পালনে আঘাত দান করে, সাধারণ আঘাত করে, তখন 332 ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধ করছে বলে। মনে করেন আপনি শ্রীপুর থানার সামনে ডিউটি করতেছেন, কতিপয় ব্যক্তি আপনার উপর অতর্কিত হামলা করলো, তাহলে কি 332 নাকি 333? যদি সাধারণ আঘাতপ্রাপ্ত হন 332, আর যদি অতর্কিত হামলার ফলে আপনার যদি গুরুতর আঘাত হয়, যেমন আপনার একটা হাত ভেঙে যায়, আপনার একটা পা ভেঙে যায়, আপনার একটা চোখ নষ্ট হয়ে যায়, আপনার পুরুষত্বহীন ঘটে যায়, হ্যাঁ, আপনার জীবন বিপন্ন হওয়ার মতো আঘাত হয়ে যায়, তখন 333 নর্মালি। এবার ছন্দের মতো মনে রাখবেন যে সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন করার সময় যদি সাধারণ আঘাত করে 332, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন করার সময় যদি গুরুতর আঘাত করে, গুরুতর আঘাত মিনস কোনটা? ওই যে দণ্ডবিধির 320 ধারায় যে আঘাতের কথা কইছে, ওর যে কোনো একটা আঘাত হয়ে গেলেই 333 ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধ করছে বলেই নর্মালি গণ্য হবে। ভেরি সিম্পল বিষয়, আশা করি দিলে হয়ে যাবে, হবে হবে, সমস্যা নাই, দিলে হয়ে যাবে। এই যারা মানে র্যাঙ্ক লাগেনি তারা কি এত লোক এখনো আছেন ক্লাসে? কত আফসোস করতেছেন আপনারা যে কেন পড়লাম না। আলামিন ভাই কত বলছিল পড়েন 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 পড়েন। যে লোকটা 976-এর, এই মনে হয় কুমিল্লা জেলায় না কোন জেলায় যেন আছে দেখলাম, হ্যাঁ, সে খালি পাশ করছে টেনে টুনে, টানাউল্লাহ নাকি? তো দেখেন তারও র্যাঙ্ক। সুতরাং র্যাঙ্ক আল্লাহ পাক আপনার কখন দেবে এটা বলা যাবে না ভাই। আপনাকে মনে করতে হবে যে র্যাঙ্ক না লাগাতে পারলে আমার চাকরি থাকবে না। আরো আপনার 3000 র্যাঙ্ক এখনো অবশিষ্ট রয়েছে, 3000 র্যাঙ্ক এখনো অবশিষ্ট রয়েছে। সুতরাং সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা 90%, না হলেও সামনের বছর সবার র্যাঙ্ক লাগবে। সুতরাং তাহলে পাশ করেন আপনি, ঠিক আছে? আচ্ছা, আহ, আমার স্টুডেন্ট 976, যাও আর কি, এত তো মন থাকে না। আলহামদুলিল্লাহ, সে তাও তাও সে ভালো যে সর্বশেষ স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট নাকি, সর্বশেষ স্টুডেন্টও আমাদের স্টুডেন্ট। যাক, তারা আমার ফোন দিতে কোয়েন, যদি পরিচিত হয় আমার ফোন দিতে কোয়েন। আচ্ছা, হ্যাঁ, তাহলে 932, 932 এবং 332 এবং 333 এই দুটো ধারা আপনি মুখস্থ রাখবেন। বিশেষ করে এই যে 330, 331, 332, 333, এটা রিটেনের জন্য পদোন্নতি পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। এখন যেটা আমি বলবো এইটা আপনার ডাইরেক্ট একটু মুখস্থ করবেন, সেটা হচ্ছে যে অবৈধ বাধা এবং অবৈধ অবরোধ। এটা রিটেনে কিন্তু আমাদের এএসআই দের প্রশ্ন আসছিল, সুতরাং আমাদের এটা কিন্তু কনস্টেবলদের এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অবৈধ বাধা, অবৈধ অবরোধের আহ, 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 অবৈধ বাধা এবং অবৈধ অবরোধের পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন আসতে পারে রংফুল কনফাইনমেন্ট এবং রংফুল রেস্ট্রেইন্টের মধ্যে পার্থক্য লেখো। সুতরাং এখানে একটু ঝামেলা আছে, আমরা একটু ভালো করে দেখি, ভালো করে পড়ি। অবৈধ বাধা কি? অবৈধ বাধার ইংরেজি হচ্ছে বেআইনি বাধা, অন্যায় বাধা। ইংরেজিতে একে বলে রংফুল রেস্ট্রেইন্ট। রংফুল রেস্ট্রেইন্ট মন থাকবে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যেদিকে চলাচলের তার আইনগত অধিকার রয়েছে সেই দিকে চলাচল করতে অন্যায়ভাবে বাধা দেয় বা বেআইনি ভাবে বাধা দেয়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ বাধা, বেআইনি বাধা বা রংফুল রেস্ট্রেইন করছে বলেই গণ্য হবে। আমি ক্লিয়ার? আমি ক্লিয়ার কিনা? মনে করো শ্রীপুর থানার সামনেতে সভা চলাচলের একটা অধিকার আছে, আছে কিনা ভাই? আছে কিনা? শ্রীপুর থানার সামনেতে আমি একজনে চলতে দিলাম না, বললাম যে রাস্তায় তুই চলতে পারবি না, তখন এটাই হচ্ছে অবৈধ বাধা। তাহলে অবৈধ বাধা পরীক্ষায় না এসে আপনার পরীক্ষায় আসতে পারে
বেআইনি বাধা, অন্যায় বাধা, রংফুল রেস্ট্রেইনড, অবৈধ বাধা, এভাবে কিন্তু পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন কিন্তু আপনার আসতে পারে। ঠিক আছে কিনা? পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন কিন্তু আপনার আসতে পারে। আমি সব সময় বলি যে র্যাঙ্ক লাগাইতে গেলে ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নাই ভাই, তুমি কথা বলছি। ঠিক আছে কিনা? কিরকম? যেমন রহিম রাস্তা, সরকারি রাস্তা চলাচলের আইনগত অধিকার তার আছে, কিন্তু করিম তাকে চলাচলে বাধা দিল, তখন করিম এখানে অবৈধ বাধাদান করছে বলেই নর্মালি গণ্য হবে, বেআইনি বাধাদান করছে বলে গণ্য হবে, অবৈধ বাধাদান করছে বলেই গণ্য হবে, যার শাস্তি 341 ধারায় আপনাকে বন্দনা করছে। ঠিক আছে কিনা? তো এখান থেকে এই সংজ্ঞাটা আমরা মনে রাখবো। একটা জিনিস আমরা মনে রাখবো এখানে, যে ব্যক্তিগত স্থলে বা ব্যক্তিগত জায়গায় অবৈধ বাধা কখনো হয় না। ক্লিয়ার কিনা? ব্যক্তিগত চলাচলের জায়গায় কখনো অবৈধ বাধা হয় নয় কারে না। আমি ক্লিয়ার? যেমন আমার বাড়ির উপর দিয়ে, আমার ঘরের উপর দিয়ে বা আমার রাস্তা দিয়ে তোমাকে আমি চলাচল করতে দেব না, এটা আমার অধিকার, এটা আমি করতে পারি। কিন্তু মানে যেখানে সচরাচর মানুষ চলাচল করে, যেখান থেকে চলাচল করা মানুষের আইনগত অধিকার রয়েছে, সেই স্থানে যদি কি হয়, আপনার চলাচলে বাধা দেওয়া হয়, সেটাই কেবলমাত্র হচ্ছে অবৈধ বাধা বা বেআইনি বাধা বা অন্যায় বাধা। কিন্তু ব্যক্তিগত চলাচলের স্থলে কেউ যদি চলাচলে বাধা দেয়, সেটা অবৈধ বাধা বা বেআইনি বাধা বা অন্যায় বাধা, সেটা আপনার হয় না। আমি ক্লিয়ার? এই তথ্যটা মনে রাখবেন। প্রশ্ন আসলো যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে অবৈধ বাধাদান করলো, তাহলে ক নামক ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? 1 নম্বরে প্রমাণ করতে হবে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে অবৈধ বাধা দিচ্ছে। খ নামক ব্যক্তির উক্ত স্থানে চলাচলের আইনগত অধিকার আছে। ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে অন্যায়ভাবে চলাচলে বাধা প্রদান করছে। তারপর আছে ক নামক ব্যক্তি উক্ত কাজটি স্বেচ্ছাকৃতভাবে করছে। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে ক নামক ব্যক্তিকে দণ্ডবিধি আইনের 341 ধারা মোতাবেক শাস্তির আওতায় আনা যাবে। শেষ। তোমরা নর্মালি একটা জিনিস মনে রাখবা, যে কোনো জিনিসের উপাদান, বৈশিষ্ট্য, অনুষঙ্গ একই কথা। যেমন শ্রোতাদের অনুষঙ্গ লেখো, বেআইনি সমাবেশের অনুষঙ্গ লেখো, তারপর আছে দাঙ্গার অনুষঙ্গ লেখো, হ্যাঁ, তো মারামারির অনুষঙ্গ লেখো, উপাদান লেখো, বৈশিষ্ট্য লেখো, প্রতারণার অনুষঙ্গ লেখো, একই কথা, সেম। ওই পয়েন্টগুলো লিখে দিলেই হচ্ছে আমাদের উত্তরটা এখানে হয়ে যাবে। এখন আমরা চলে যাবো দণ্ডবিধি আইনের 340 ধারায়, যেখানে বলতেছে রংফুল কনফাইনমেন্ট, অর্থাৎ অবৈধ আটক, বেআইনি আটক, অন্যায় আটক, অবৈধ আটক। এটা কাকে বলে? এখানে বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখে অথবা নির্দিষ্ট সীমার বাইরে যেতে নিরস্ত করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ বাধাদান করছে বলেই গণ্য হবে। যেমন করিম তার পূর্ব শত্রু রহিমকে একটি ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখলো, তাহলে এখানে করিম রহিমকে অবৈধ অবরোধ করছে বলেই গণ্য হবে। এখানে একটা ব্যাখ্যা আমরা বলতে পারি যে শুধুমাত্র শুধুমাত্র ঘরের মধ্যে তালা লাগিয়ে আটকে রাখলে এটা যে অবৈধ অবরোধ হয় এমনটি না। ঠিক আছে কিনা? নির্দিষ্ট সীমার বাইরে যদি কোনো ব্যক্তি যেতে নিরস্ত করে বা বাধা প্রদান করে, তখনও কিন্তু এটা অবৈধ অবরোধ হয়। কিরকম? আমি জব্বারে কলাম তুই শ্রীপুর থানা এলাকা ত্যাগ করবি না, যদি ত্যাগ করিস তোর নলা খুলে দেবানি, পিটাই বা তোর তোর পা কাটিয়ে দেবানি আমি। তাহলে এই যে যে তাকে আমি ভয়টা দেখালাম যে শ্রীপুর থানা এলাকা তুই ত্যাগ করবি না, তাহলে এটাও কিন্তু এক প্রকারের। ভাবে একটু মনে রাখবো যে এর শাস্তিগুলো একটু বেসিক্যালি এখানে বলতেছে যে অবৈধ বাধার শাস্তি 341, আর অবৈধ অবরোধের শাস্তি এখানে বেসিক্যালি আপনাকে বর্ণনা করতেছে 342, 343, 344, 345, এগুলো সিস্টেমেই। তো বিশেষ করে সব পড়ার দরকার নাই, 342 থেকে 344 এই তিনটা ধারা আপনারা একটু বেশি বেশি করে পড়বেন। যেমন ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে 2 দিন যাবত বেআইনি আটক করলো, অপরাধ কি? তাহলে তার 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 অপরাধ আছে এখানে 342 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। কেননা 1 থেকে 2 দিন পর্যন্ত অন্যায়ভাবে কাউকে আটকিয়ে রাখলে 342 সে অপরাধ করছে বলে গণ্য হবে। এখানে রিটার্নে প্রশ্ন এরকম আসতে পারে যে ক নামক একজন সাব ইন্সপেক্টর একজন আসামিকে থানা হেফাজতে 48 ঘন্টা আটক রাখলো, অপরাধ কি? তাহলে আপনাকে মনে রাখতে হবে পুলিশ একজন আসামিকে 24 ঘন্টার বেশি আটক রাখতে পারে না। হ্যাঁ, যদি অন্যায় ভাবে 24 ঘন্টা বেশি আটক রেখে থাকে, তাহলে ক নামক সাব ইন্সপেক্টর 48 ঘন্টা আটক রাখার জন্য 342 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। অপরদিকে ক নামক সাব ইন্সপেক্টর আদালতের নির্দেশ মোতাবেক যদি 48 ঘন্টা আটক রাখে, সেই ক্ষেত্রে সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। আমরা এভাবে একটু ব্যাখ্যা করে আমরা দিয়ে দেবো। 342, 343-এ আপনাকে বলতেছে যে আপনার 3 থেকে 9 দিন, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি অন্যায় ভাবে 3 থেকে 9 দিন পর্যন্ত কাউকে আটকায় রাখেন, যেমন 72 ঘন্টা আটকায় রাখলেন,
100 ঘন্টা আটকায় রাখলেন, বা এখানে ঘন্টা 1 ঘন্টা মানে একদিন সমান সমান 24 ঘন্টাকে বুঝাইছে, একদিন সমান সমান 24 ঘন্টাকে এখানে বুঝাইছে। কথা ক্লিয়ার কিনা? বেশি পড়ানো যাবে না, বেশি পড়লে মাথা পাগল হয়ে যাবেন, সমস্যা। এই জন্যই ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন। পরীক্ষার এই কয়দিন আমরা কঠোর পরিশ্রম করবো, সকালবেলা উঠবো, সকাল 6:30টায় আবার ক্লাস আছে, সকালবেলা আমরা উঠবো। কার্যবিধি, তোমাকে দুইটা আইন বলি, সাইবার সুরক্ষা অধ্যাদেশ পড়বা, আর হচ্ছে নারী শিশুটা এবং শিশু, এই 3টা আইন ভালো করে পড়ো কনস্টেবলরা এবং এএসআই রা। আমরাও সাইবার সুরক্ষা, নারী শিশু এবং শিশু, এই 3টা আইন ভালো করে পড়েন, ঠিক আছে কিনা? আমার সাজেশনও আছে, বাট আমি আবার বলতেছি 3টা আইনকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি এবছর, ঠিক আছে? আচ্ছা, কথা বলেন না। সাজেশন কিন্তু ক্লাসে পড়ার মাঝে মাঝে দিয়ে দিচ্ছি কিন্তু, সুতরাং তুমি না ধরে রাখতে পারলে তোমার ব্যর্থতা ভাই। সাজেশন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি যে মনে করেন 3 থেকে 9 দিন পর্যন্ত, তাহলে আছে 343 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। আর 44 ধারায় কি বলতেছে? 44 ধারা এখানে বেসিক্যালি বলতেছে 10 বা ততোধিক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মানে 10 থেকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ 10 দিন থেকে কিয়ামত পর্যন্ত কারো যদি অন্যায়ভাবে আটকায় রাখে, সে ব্যক্তি 344 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হয়। প্রশ্ন আসতে পারে, ক নামক একজন ব্যক্তি খ নামক ব্যক্তির কাছে টাকা পাবে, এই জন্য মনে করেন যে 15 দিন পর্যন্ত সে একটি গৃহে আটকিয়ে রাখে, অপরাধ কি? তাহলে 15 দিন পর্যন্ত সে একটি গৃহে আটকিয়ে রাখে, এই জন্য তার অপরাধ আছে 344 ধারা মোতাবেক সে অপরাধ। 10-এর অধিক, 10 থেকে কিয়ামত পর্যন্ত কারো অন্যায়ভাবে আটকায় রাখলে 344 সে অপরাধ করছে বলে গণ্য হবে। তাহলে এই যে 339 থেকে 344, এই অংশটা আমাদের এএসআই থেকে এসআই দের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কনস্টেবলদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি পার্থক্যটা বলে দেই, তোমরা পার্থক্যটা একটু মুখস্থ করে ফেলো। এটা যেখানে আমার গাইডে দেখবা আছে, তারপর রাখাল স্যারের গাইডে আছে, অন্য টিচারদের গাইডে এটা আছে। আপনি লিখবেন যে অবৈধ বাধা এবং অবৈধ অবরোধের পার্থক্য নিচে লেখা হলো। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আপনার যেদিকে অপর ব্যক্তিকে অবৈধ বাধা দান করছে বলেই গণ্য হবে। আর অবৈধ অবরোধ কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখে অথবা একটি নির্দিষ্ট সীমার বাহিরে যেতে নিরস্ত করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ অবরোধ করছে বলে গণ্য হবে। অবৈধ বাধার সংজ্ঞা 339, অবৈধ অবরোধের সংজ্ঞা 300 কত 39 340, অবৈধ বাধা এর শাস্তি 341, অবৈধ অবরোধের শাস্তি 342, 43, 344। এরপরে আপনি লিখবেন যে ব্যক্তিগত জায়গায় সাধারণত হচ্ছে আপনার অবৈধ বাধা হয় না, ব্যক্তিগত জায়গায় অবৈধ অবরোধ আপনার হতে পারে, ঠিক আছে কিনা? এরপরে আপনি আর একটা পার্থক্য লিখবেন যে, এরপর আপনার একটা পার্থক্য আপনি লিখতে পারেন যে হচ্ছে আপনার অবৈধ বাধার ক্ষেত্রে একজন ব্যক্তিকে চলাচলে বাধা প্রদান করা হয়ে থাকে, আর অবৈধ অবরোধের ক্ষেত্রে সাধারণত কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখা হয় বা অবরুদ্ধ করে রাখা হয়, ঠিক আছে কিনা? এই তো 6-7টা পার্থক্য আপনার এখানে হয়ে গেল। অবৈধ বাধার ক্ষেত্রে স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে অবৈধ বাধা দেয়া হয় না, কিন্তু স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে অবৈধ অবরোধ সাধারণত করা হয়ে থাকে। হ্যাঁ, ইংরেজি দেবেন, অবৈধ বাধার ইংরেজি হচ্ছে রংফুল রেস্ট্রেন্ট, আর অবৈধ অবরোধের ইংরেজি হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। এই তো 6-7টা পার্থক্য হয়ে গেল। তো এটা পারো না এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন ভাই? এটা পারেন না এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন? নাই, আমি আশা করি সবাই এটা পারেন। তাহলে আল্লাহর রাস্তায় এই পার্থক্যটা মুখস্থ করে ফেলবেন, অবৈধ বাধা এবং অবৈধ অবরোধের পার্থক্য মুখস্থ সবাই পারবেন তো ভাই? মনের ভিতরে জিদ আনেন যে আমার ব্যাটসম্যান পারছে, আমাকেও পারতে হবে, ঠিক আছে কিনা? দেখবেন যে অনেকের ভাব মশান চেঞ্জ হয়ে যাবে, এই এসআই হয়ে গেছে, বুঝেন নাই? আপনার সাথে ভাবেতে কথাই বলবে না। আপনিও জিদ করে দেখাই দেন যে দোস্ত তুই হয়েছিস আমার 2 মাস আগে, আমিও দেখ জানুয়ারি মাসে আমিও হচ্ছে। সুতরাং জিদ ধরেন, এই কয়দিন একটু নাওয়া খাওয়া কমাই দেন, ফোন টিপাটিপি কম করে করেন, যেভাবে বলি আপনি শোনেন, দেখবেন ভালো কিছু করবেন, ঠিক আছে? আমি বলি ইনশাল্লাহ ভালো কিছু করবেন, কিন্তু আমার কথা আপনাকে মানতে হবে এবং শুনতে হবে। আচ্ছা, তাহলে এখানে গেল, আশা করি এই অংশটুকু আপনারা বুঝছেন, এখানে কঠিন তেমন কিছু বলেনি। 344, 345, 346, এটা
এইখানে ওই যে আপনাকে 45 ধারায় আপনাকে বলতেছে যে মানে কোনো ব্যক্তির যদি মুক্তির জন্য নির্দেশ দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার এই সে 345 হিসেবে অপরাধ করছে বলে গণ্য হবে। আর 346 ধারায় আপনাকে বলতেছে গোপনে অবৈধ অবরোধ করার শাস্তি। গোপনে অবৈধ অবরোধ করার শাস্তি হচ্ছে অর্থাৎ কাউকে আপনি মানে গোপনে মানে কাউকে আটকায় রাখছেন, সেক্ষেত্রে হচ্ছে যেমন আয়না ঘর, এই 346 ধারা মোতাবেক সে ব্যক্তি হবে। সুস্থির মতো মনে রাখবেন, আয়না ঘরের শাস্তি 346 ধারা। গুম করা, হ্যাঁ, 346 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই আপনার গণ্য হবে। আচ্ছা, 348টা আমরা খুবই গুরুত্বপূর্ণ, 348 প্রধানত পরীক্ষায় আসতে পারে। 348 বলতেছে স্বীকারোক্তি আদায় করার জন্য, সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য অবৈধ অপরাধ। স্বীকারোক্তি আদায় করা মানে স্বীকারোক্তি আদায় করার জন্য হচ্ছে আপনি কাউকে কি করছেন, আপনি কাউকে আটকায় রাখছেন অবৈধভাবে, তখন 348 ধারা। স্বীকারোক্তিতে 48, স্বীকারোক্তি আদায় করার জন্য অবৈধ অবরোধ করলে 348 ধারা মোতাবেক আপনি এখানে অপরাধ করছেন বলেই গণ্য হবে। এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে অবৈধ বাধা অবৈধ অবরোধের পার্থক্য লেখো। এই প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া 342 থেকে 344 এই তিনটা ধারা থেকে ছোট ছোট স্পেসিফিক ওই কি অপরাধ করছে এ ধরনের প্রশ্ন আপনার আসতে পারে, আসলে ইনশাল্লাহ আমরা পারবো। এই মনোবল সবার হাই তো? মনোবল সবার হাই তো ভাই? তো তোমার মনোবল হাই হলো আমারও একটু সাহস দেবা যে স্যার আপনিও পারবেন। আমারও একটু সাহস দেবেন আপনারা ইনশাল্লাহ, ঠিক আছে না? আমাকেও আপনারা একটু সাহস দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? বাকি যে সময়টুকু আছে ইনশাল্লাহ আমরা একেবারে কঠিন ভাবে লেখাপড়া করবো। হ্যাঁ, মন খারাপ করবো না যে আমার ব্যাটসম্যান পারিয়ে গেল, শালার 976 হয়ে গেল, আমি হতে পারলাম না, আমি ফেল করলাম কেমনে, আমার মনে হয় কপাল, আমি মনে হয় পোড়া কপাল। না, আল্লাহ পাক আপনার কপাল আরো ভালো করতে পারে, ঠিক আছে কিনা? এই দেখেন আমার আগে যারা র্যাঙ্ক লাগাইছে তারা আমার থেকে ভালো স্টুডেন্ট, আল্লাহ পাক আমার রিজিকে পরে রাখছে, আমি অনেক ভালো রেজাল্ট করছি। আপনাদের এই যে হাজার হাজার লোক আমি পড়াচ্ছি, হাজার হাজার টাকা আমি ইনকাম করতেছি, তাহলে আগে র্যাঙ্ক লাগলে কিন্তু হয়তো এটা আমি করতে পারতাম না, হয়তো আল্লাহ আমাদের জন্য এটা আমার জন্য এটা মঙ্গল রাখছে, ঠিক আছে কিনা ভাই? সুতরাং আল্লাহ পাক যদি সামনে বছর আপনার যদি র্যাঙ্ক লিখে রাখে, দেখবেন ওটাই আপনার জন্য মঙ্গল, এটা আপনাকে মানতে হবে, এটা মানতে হবে। সুতরাং আল্লাহ পাক দেখবেন আমাদের কবুল করুক, বলেন আমিন, ঠিক আছে কিনা? আচ্ছা, আমরা এখন চলে যাব দণ্ডবিধি আইনের এই 349 থেকে 358 ধারা। এখানে আপনাকে বলতেছে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ সংশ্লিষ্ট একটি বিষয়। এই অংশটা আমরা একটু ভালো করে দেখি। যদিও এখান থেকে তোমাদের জন্য একটা কথা বলি, তোমরা আমার কথা মিলাই নিবা, দেখবা এই যে দণ্ডবিধি আইনের চুরি, ডাকাতি, দস্যুতা, প্রতারণা, জালিয়াতি, তারপরে অপরাধমূলক বল প্রয়োগ, আক্রমণ, এই যে 6-7টা এই সংজ্ঞার থেকে একটা দুইটা সংজ্ঞা পরীক্ষা আসতে পারে। এবং এইখান থেকে হলো থিওরিক্যাল এমসিকিউ আসে, মানে একটা গল্প তুলে দেয় যে কি অপরাধ হয়েছে, তখন এই গল্পটা পড়িয়ে আপনাকে ধরতে হবে যে হচ্ছে এই 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 অপরাধ হচ্ছে আপনার এই এখানে সংঘটিত হয়েছে। যেমন অপরাধমূলক বল, যেমন বল প্রয়োগের সংজ্ঞা 349 ধারায় বলতেছে বল প্রয়োগ কি। বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে নিজ দৈহিক শক্তির সাহায্যে বা অন্য কোনো শক্তির সাহায্যে বা কোনো পশুর সাহায্যে, তখন উক্ত ব্যক্তি বল প্রয়োগ করছে বলে গণ্য হবে, ঠিক আছে কিনা? অর্থাৎ ফোর্স, ফোর্স ফোর্স প্রয়োগ করা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে নিজ শক্তির সাহায্যে বা অন্য কোনো পশুর সাহায্যে বা অন্য কোনো জন্তুর সাহায্যে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে বল প্রয়োগ করছে বলে গণ্য হবে। তোমাদেরকে মনে রাখতে হবে, এই কথা বলো না, মনে রাখতে হবে যে দণ্ডবিধি আইনে বল প্রয়োগ কোনো অপরাধ নয় আকারে না। দণ্ডবিধি আইনে বল প্রয়োগ অপরাধ তখনই হয় যখন কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে বল প্রয়োগ করা হয়। যেমন আমি এবং নূর মোহাম্মদ মনে করো রাস্তায় দিয়ে হাঁটতেছি, আমি আমার ধাক্কা লেগে নূর মোহাম্মদ রাস্তায় পড়ে গেল। যদি আমি ইন্টেনশন না নিয়ে নূর মোহাম্মদকে ল্যাং মারি না ফেলাই, তাহলে আমি কিন্তু এখানে কোনো অপরাধ এখানে আমার হবে না, ঠিক আছে কিনা? যদি আমি ইন্টেনশন নিয়ে নূর মোহাম্মদের পায়ে ল্যাং মারি সে পড়ে গেল, তাহলে তখন আমি কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ করছি, তখন এটা শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 352 ধারা মোতাবেক সেই আমি এখানে অপরাধ করছি বলে গণ্য। তাহলে দুইটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। দণ্ডবিধি আইনে কোনটি শাস্তিযোগ্য অপরাধ না, একটা হচ্ছে বল প্রয়োগ, একটা হচ্ছে আক্রমণ। তাহলে বল প্রয়োগ এবং আক্রমণ কখন শাস্তিযোগ্য অপরাধ? বল প্রয়োগ এবং আক্রমণ শাস্তিযোগ্য অপরাধ আছে যখন অপরাধের ইন্টেনশন নিয়ে কখন আপনি বল প্রয়োগ বা আক্রমণ করবেন, তখনই সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে, আদারওয়াইজ সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। আচ্ছা, আমরা দেখি যে 350 আমরা দেখি বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভীতি, ক্ষতি বা বিরক্তি সৃষ্টি করার জন্য কি করে, আপনার মানে বল প্রয়োগ করে, সম্মতি ব্যতি রেখে বল প্রয়োগ করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগ করছে বলে গণ্য হবে। কি বলতেছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার জন্য
তার সম্মতি ব্যতি রেখে বল প্রয়োগ করে, তখন উক্ত ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। কিরকম? এই মনে করো তুমি মাথায় করে মনে করো যে মানে ডিম নিয়ে যাচ্ছ, তো তোমার কাছ থেকে ডিম নিয়ে নেওয়ার জন্য জোর করে তোমার মাথার থেকে ডিমগুলো আমি মনে করে নিয়ে চলে গেলাম, তাহলে আমি এখানে কি করছি? আমি এখানে কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ করছি বলেই বেসিক্যালি আমার গণ্য হবে। ঠিক আছে কিনা? তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, পিছন দিয়ে তোমার মনে করো ল্যাং মারি দিলাম, তুমি মনে করে পড়ে গেলা, ইন্টেনশনালি এরূপ কাজ করলে এই 352 ধারা মোতাবেক আমি অপরাধ করছি বলেই গণ্য। অর্থাৎ 385 অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা, আর 352-তে অপরাধমূলক বল প্রয়োগের শাস্তির কথা বলতেছে। মনে করেন পালকিতে করে নতুন বউ যাচ্ছে, নতুন বউর মনে করেন যে আপনার শরীরে অনেক সোনা গহনা আছে, এই সোনা গহনা ছিনিয়ে নেওয়ার জন্য নতুন বউর পালকিটা পায়ে ধরে আপনি নামায় ফেলাইছেন, তাহলে আপনি কি করছেন? আপনি অপরাধমূলক বল প্রয়োগ করছেন বলেই গণ্য হয়। বাট পালকি মনে করেন যে লোকজন নিতে পারতেছে না, কষ্ট হচ্ছে, পালকি পায়ে ধরে নামাই দিলেন যাতে নতুন বইয়ের কোনো ক্ষতি না হয়, ক্ষেত্রে এটা কিন্তু অপরাধ না, অর্থাৎ আপনি বল প্রয়োগ করছেন। বাট দণ্ডবিধি আইনে ভাষ্যতে বলতেছে বল প্রয়োগ এবং আক্রমণ কখনোই কোনো অপরাধ না। বল প্রয়োগ এবং আক্রমণ তখনই অপরাধ হবে, বলতেছে যে বল প্রয়োগ এবং আক্রমণ তখনই অপরাধ হবে যখন আপনি ইন্টেনশন নিয়ে উক্ত কাজটি করবেন। কথা কি বুঝছেন নাকি বোঝেন না? মনে করেন আপনি আপনি মনে করেন যে একটা গাধার উপরে মনে করেন যে একটা স্বর্ণের বস্তা দেখছেন, তো এই গাধাটাকে আপনি মনে করেন যে এই স্বর্ণের বস্তাটা নিয়ে নেওয়ার জন্য তাড়না করলেন বা পিছন থেকে ধাওয়া দিলেন, তাহলে আপনি কিন্তু এখানে অপরাধমূলক বল প্রয়োগ করছেন বলেই বেসিক্যালি হচ্ছে আপনার গণ্য হবে। হ্যাঁ, হিজড়ারা যে বিয়ের গাড়ি আটটায়, এটাও অপরাধমূলক বল, তাদের ইন্টেনশন আছে তাদের কাছে টাকা পয়সা নেওয়া, টাকা পয়সা ছিনিয়ে নেওয়া, এটাও অপরাধমূলক বল প্রয়োগ করছেন বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আচ্ছা, 351 আক্রমণ। এই আক্রমণের সংজ্ঞাটা আমি আগেই আপনাদের বলছি যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি করে, আপনার এমন অঙ্গভঙ্গি করে যার ফলে উক্ত ব্যক্তির ক্ষতি, ভীতি বা বিরক্তির সৃষ্টি হয়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে আক্রমণ করছে বলে গণ্য হবে। যেমন করিম একটি লাঠি উঁচু করে বলল, আজ রহিম তোকে আমি দেখে নেব, তখন এইখানে হচ্ছে সে আক্রমণ করছে বলেই গণ্য হবে। নর্মালি দুটো এমসিকিউ তোমরা মনে রাখবা যে নিচের কোনটির শাস্তি দণ্ডবিধি আইনে নাই, তাহলে দণ্ডবিধি আইনে বলতেছে যে আক্রমণ এবং বল প্রয়োগের শাস্তি দণ্ডবিধি আইনে নাই। কোনটির শাস্তি আছে? অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি দণ্ডবিধি আইনে নরমালি আপনার আছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন চলে যাবো দণ্ডবিধি আইনের 352 ধারা, যেখানে আমরা বললাম বলতেছে যে আপনার এই গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফল ব্যতীত যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি করে, আপনার আক্রমণ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগ করছে বলেই গণ্য হবে, এবং তার শাস্তি 352 ধারায় আপনাকে বলতেছে। যেমন 352 থেকে একটা প্রশ্ন আসে যে 20 বছরের একটি যুবতী নারী আপনার একজন বাদন বিক্রেতার সাথে জোর করে যৌন সঙ্গমন করলো, অপরাধ কি? তাহলে এখানে জোর করে যৌন সঙ্গমন করছে, তার মানে কি একটা অপরাধ সে করছে, এই জন্যই সে অপরাধমূলক বল প্রয়োগ করছে 352। এবং এই ধর্ষণ নারী করুক পুরুষ করুক যেই করুক না কেন, তার শাস্তি 9-1 ধারা মোতাবেক এখানে আপনার বর্ণিত হবে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন এবং আমরা যেন একটু ভালো রেজাল্ট করতে পারি ইনশাআল্লাহ। ভাই, আমরা কঠোরভাবে পড়বো, এই মুহূর্তে কঠোরভাবে পড়াশোনা করব। আমরা মনে করবো রাত্রে মাত্র 4-5 ঘন্টা ঘুমাবো, একটু পড়ি। দেখেন আজকে যারা একটা ভালো রেজাল্ট করছে, মোটামুটি পাশ করে, তাদের মনটা কত প্রফুল্ল আজকে, তাদের কাছে একবারে মানে মানে তাদের কাছে কেমন লাগতেছে তাদের কাছে বলেন? এটা বিশাল ব্যাপার না ভাই? তো দেখবেন ইনশাল্লাহ আমি আপনিও পারবো। আমারও নিজের পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করবেন আপনারা, আমি যেন ভালো করতে পারি, আপনাদের জন্য দোয়া থাকবে। আচ্ছা, 353 ধারা, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা নিমিত্ত আক্রমণ বা অপরাধমূলক বল বল প্রয়োগ করা। সরকারি কর্মচারীকে বলা হচ্ছে যে আপনার মনে করেন যে সরকারি কর্মচারীকে বলা হচ্ছে যে আপনার এই বলা হচ্ছে যে সরকারি কর্মচারী এখানে আপনাকে বলতেছে যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি সরকারি কর্মচারীকে, ঠিক আছে কিনা? সরকারি কর্মচারীকে যদি আপনি অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করেন, 353-তে আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। সরকারি কর্মচারী, এটা নর্মাল ধারা, এটা আপনারা পারবেন। যদি প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি খ নামক সরকারি কর্মচারীকে অপরাধমূলক বল প্রয়োগ করলো, কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে খ নামক ব্যক্তি সরকারি কর্মচারী, খ নামক ব্যক্তিকে ক নামক ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ করছে, উক্ত কাজটি স্বেচ্ছাকৃত ভাবে করছে, এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে তাকে শাস্তির আওতায় আপনারা আনা যাবে। নর্মালি এই সংশ্লিষ্ট ধারা হচ্ছে দণ্ডবিধির 152 ধারা, দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা দান করা। তারপরে হচ্ছে আপনার 146 সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা দান করা। এরপর দণ্ডবিধির 332 ধারায় সরকারি কর্মচারীকে সাধারণ আঘাত করা। 333 ধারায় সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন করার সময় গুরুতর আঘাত করা। এরপর 353 সরকারি কর্মচারীকে
কি করা বলা আছে যে আপনার অপরাধমূলক বল প্রয়োগ করা বা আক্রমণ করার শাস্তি 353। আশা করি আমার কথা বুঝতে পারছেন। 354, 354টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। 354 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। এখানে বলতেছে কোন নারীর স্বাধীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাহাকে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। এই তোমার আমার সাজেশনটা কি পাইছো? শর্ট সাজেশনটা দিছি 5 দিনের জন্য সাজেশন দিছি, পাইছো? 5 দিনের জন্য দণ্ডবিধি কার্যবিধির সাজেশন দিছি, এবং 3টা মাইনর অ্যাক্টের কথা বলছি। এই 3টা মাইনর অ্যাক্ট নিজ দায়িত্বে পড়বা, নিজ দায়িত্বে পড়বা। আমি আর আর দ্বিতীয়বার বলতে পারবো না। নারী শিশু, তারপর আছে শুধু শিশু, এবং সাইবার। এই 3টা আইন ভালো করে এই 5 দিনের মধ্যে শেষ করা, পরে বাকিগুলো পরে বলবো আবার। আচ্ছা, কোন নারীর স্বাধীনতা নষ্ট করার জন্য তাকে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা বলতেছে, যে ব্যক্তি কোন নারীর স্বাধীনতা নষ্ট করার অভিপ্রায় বা সে তদ্বারা তার স্বাধীনতা নষ্ট করতে পারে জানিয়া তাহাকে আক্রমণ করে, তদ্বারা অপরাধমূলক বল প্রয়োগ করে, এজন্য তার শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অর্থাৎ কোন নারীকে যদি আপনি স্বাধীনতা নষ্ট করার জন্য বল প্রয়োগ করেন বা আক্রমণ করেন, শালীনতা, স্বাধীনতা আপনি বোঝেন, অর্থাৎ তার নিকাব টান দিয়ে খুলে ফেললেন, তার ওড়না ধরে আপনি টান দিলেন, জামা কাপড় ধরে আপনি টান দিলেন, হ্যাঁ, তার শাস্তি এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার এই 354 ধারা মোতাবেক 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা ওয়ারেন্টের বিধান রাখা হয়েছে। নারীকে যদি আপনি ইপটিজিং করেন, হয়রানি করেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনি এই কয় ধারা অপরাধ করছেন বলে গণ্য হবে? 509 ধারা মোতাবেক 1 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা ওয়ারেন্টের বিধান রাখা হয়েছে। রিটেনে প্রশ্ন আসতে পারে যে নারীর স্বাধীনতা নষ্ট করা এবং নারীকে ইপটিজিং করার মধ্যে পার্থক্য লেখো। তখন এই স্বাধীনতা আছে 354, ইপটিজিং আছে 509। স্বাধীনতার শাস্তি 2 বছরের কারাদণ্ড, ইপটিজিং এর শাস্তি হচ্ছে আপনার 1 বছরের কারাদণ্ড। স্বাধীনতা নষ্ট করার ক্ষেত্রে নারীর শরীর বা দেহ বা জামা কাপড় স্পর্শ করতে হয়, ইপটিজিং এর জন্য শরীর জামা কাপড় দেহ স্পর্শ করার কোনো প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ, স্বাধীনতা নষ্টের অভিপ্রায়ের শাস্তি হচ্ছে আপনার বেশি, আর ইপটিজিং এর শাস্তি হচ্ছে আপনার নর্মালি হচ্ছে আপনার কম। ঠিক আছে কিনা? আশা করি আমার কথা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ক নামক একজন থানার কনস্টেবল থানায় আগত একজন নারীর নেকাব টেনে খুলে ফেললো, অপরাধ কি? হ্যাঁ, তাহলে এখানে 2 প্রকারের অ্যান্সার বলতে হবে যে ক নামক কনস্টেবল যদি একজন নারী কনস্টেবল হয়, সেক্ষেত্রে খ নামক নারীর নেকাব টেনে খুলে ফেললে এটা কোনো অপরাধ হবে না। কিন্তু ক নামক কনস্টেবল যদি পুরুষ হয়, সেই ক্ষেত্রে যদি সে নারীর নেকাব টেনে খুলে ফেলে, 354 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। এইভাবে রাখালচন্দ্র স্যারের বইতে এই প্রশ্নটা কিন্তু আছে, দেখবেন। আচ্ছা, তাহলে ক নামক ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? শ্লীলতাহানি করছে, ইচ্ছাকৃতভাবে করছে, তার প্রতি আঘাত বা আক্রমণ করছে, হ্যাঁ, এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে আপনাকে শাস্তির আওতায় আসছে আপনাকে আনতে হবে। হ্যাঁ, এইগুলো পড়বেন, এইগুলো পড়বেন, এইগুলো পড়বেন, ঠিক আছে কিনা? এইগুলো পড়বেন। আচ্ছা, 303, নারী শিশু 10 ধারা দরকার নাই, দরকার নেই, জাস্ট আইনি ওটা দরকার নেই। 355, আপনার আপনার বলতেছে গুরুতর উত্তেজনা বশত ব্যতীত পক্ষান্তরে অপর কোনো ব্যক্তিকে আক্রমণ করা বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। অর্থাৎ এখানে বলতেছে অপমান, মানে আঘাত বড় কথা না, অপমান বেজ্জিতি করাই বড় কথা। দণ্ডবিধির আইনের আলোকে ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। তখন দণ্ডবিধির এই 355 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। যেমন মব সৃষ্টি করা, মব, হ্যাঁ, এই মব সৃষ্টি করলেও কিন্তু 355 ক্ষেত্রে অপমান বেজ্জতি করা, ঠিক আছে কিনা? অর্থাৎ অপমান করার অভিপ্রায় কোনো ব্যক্তিকে আক্রমণ করা বা অপরাধমূলক বল প্রয়োগ করে, এটা এক শাস্তিযোগ্য অপরাধ। যেমন আপনার মুখে মানে জুতা জুতা মারতে উদ্যোগ গ্রহণ করা, লাথি মারা, মুখে থুতু দেওয়া, মাথা কামাই দেওয়া, দাড়ি গোঁফ কাটিয়ে দেওয়া, অপমানজনক কাজ করা, এই ধারার আওতায় আসে। এই ধারায় আঘাত বড় কথা না, বড় কথা হইতেছে অসম্মান বা বেজ্জতি করা। তো আশা করি আমার কথা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। এই তোমাদের একটা কথা আমি বলি ভাই, যারা চিন্তা করতেছো যে এটিএসআই পরীক্ষা দিবা, এটিএসআই না দিয়ে তুমি এএসআই টা দাও, আমার মনে হয় ভালো হবে, ভালো হবে এটা, হ্যাঁ। কিন্তু সামনের বছর অনেক র্যাঙ্ক, একটু পাশ করতে পারলেই দেখবা তুমি এএসআই হয়ে গেছো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আপনারা কাজে লাগান, কাজে লাগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আল্লাহ ভরসা। তাহলে 355 ধারাতে কিন্তু রিটেনে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সুতরাং এই প্রশ্নটা আমরা একটু আমলের সাথে নেব এবং ভালো করে আমরা পড়বো। আমি আপনাদের বলছিলাম যে ভাই আমি হলো আজকে ঢাকা গেছিলাম, শরীরটা প্রচন্ড টায়ার্ড, তারপরেও আমি কিন্তু পড়াচ্ছি, বুঝছেন। আমরা সকালে আবার ক্লাস নেবো তাহলে 6টা 30-এ, কিন্তু তার আগের থেকে উঠেই 4টির থেকে উঠে আমরা লেখাপড়া করবো। এই 2 মাস যদি আমরা কষ্ট করি আমরা কিন্তু মরে যাব না, মনে রাখবেন, আমরা কিন্তু মরে যাব না, ঠিক আছে। 4টির সময় উঠবেন সবাই, 4টির সময় উঠে পড়াশোনা করবেন। 356, 356তে আপনাকে বলতেছে
যে কোনো ব্যক্তি কর্তৃক বাহিত সম্পত্তি চুরির উদ্যোগ গ্রহণ করার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা। বাহিত সম্পত্তি চুরির জন্য অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করা। বাহিত সম্পত্তি কোনটা? মনে করেন যে আপনার এই মূলত 356 ধারা হচ্ছে পকেট মারের বিরুদ্ধে ব্যবহার হয়, পকেট মার। মনে করেন যে আপনার পকেটে টাকা আছে, ওই পকেটের মধ্যে 2 নখ ঢুকে টাকাটা বাইর করে নিয়ে আমি দৌড়ে চলে গেলাম, অর্থাৎ 356, 379, 356 ধারা মোতাবেক আমি এখানে অপরাধ করছি বলেই গণ্য হবে। অর্থাৎ বাহিত সম্পত্তি চুরির উদ্যোগ, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, ঠিক আছে কিনা? অর্থাৎ এই কথাটাই বেসিক্যালি এখানে বলতেছে। অর্থাৎ এই টাকা পকেটেতে টাকা তুলে নিয়ে গেলি, মারিয়ে নিয়ে চলে গেলি, এই 356 ধারা মোতাবেক অপরাধ করছেন বলে গণ্য হবে। এটা দেখাই রাখো, আজকে পড়ানোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 320, ইম্পর্টেন্ট হচ্ছে 320, 330 থেকে 333, ঠিক আছে? এরপরে 339, 340, 41, 42, 43, 44 মোস্ট ইম্পর্টেন্ট। এবারে 348, এরপরে 352, এরপরে 353, 354, এরপরে 355, 356, এই সবকটা ধারাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগামীকাল আমরা মনুষ্যয়ন ও অবরণ পড়বো, এবং আগামীকাল কিন্তু 50 মার্কের একটা ধামাকা মডেল টেস্ট পরীক্ষা নেব রাত্রে, এবং সকাল 6টায় আমরা পড়াবো মাইনর অ্যাক্ট পড়াবো, এবং পড়াবো রাখাল চন্দ্র স্যারের বইতে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা দেখবো। আজকে আমি আর বিআরবি পড়ালাম না, আমার শরীরটা অনেক টায়ার্ড ভাই, কষ্ট নিয়েন না। আমি ঢাকা গেছিলাম, পরে ওখান থেকে আসছি, প্রায় 18-19 ঘন্টা জার্নি করছি, হ্যাঁ। জার্নি করছি, টায়ার্ড তো বোঝেনি ভাই, তারপরে তো অনেক এনার্জি নিয়ে পড়ালাম। আমার যদি দোয়া করেন আমিও একটু পড়বো এখন, পরে আমি ঘুমাবো। সবাই আপনারা পড়েন এই মুহূর্তে। আমি একটা বাড়ির কাজ দিই, বাড়ির কাজটা সবাই আমার সাজেশনে যে পুলিশ আইনের ধারাগুলো আছে, এই ধারাগুলো একটু সবাই রিভিশন দেন, পুলিশ আইনের বিষয়গুলো পড়েন, পুলিশ আইনটা, ঠিক আছে? আর আর 4টের সময় উঠে সবাই আমরা পড়বো আবার। তো সবাইকে ধন্যবাদ ভাই, আমি আর এখন কথা বলবো না। ভালো থাকেন, আমার শরীরটা একটু টায়ার্ড। হ্যাঁ, আসসালামু আলাইকুম।